আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জের মিঠামইনের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ভাঙচুর, কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত। যারা দেশ এবং দেশের মানুষের সাথে বেইমানি করে তাদের পরিণত হয় ভয়াবহ, মন্তব্য রিজভীর। গণহত্যা দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ তারই প্রমাণ। জয়পুরহাটে অযত্ন অবহেলায় পড়ে আছে সেবাদানকারী প্রতিষ্ঠান, ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো। নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। এবং ভৈরবে ধান খেতে ডেট পার্চিং পদ্ধতি ব্যবহার করে পোকা দমনে সফল কৃষকরা। ফলন বাড়ার আশা সাড়া ফেলেছে কৃষকদের মাঝে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। কিশোরগঞ্জের মিঠামইনের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মধ্যরাতে এই ঘটনা ঘটে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী এতে অংশ নেয়। মিছিলটি মিঠামইন বাজার থেকে বের হয়ে কামালপুর গ্রাম অভিমুখে গেলে উপজেলা বিএনপির সদস্য আলমগীর শিকদারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন কর্মী সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে জানালা, আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সোমবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। একই সময় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে রাস্তায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, তবে এতে কেউ আহত হয়নি। ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন পুলিশ। শেখ হাসিনাকে মীর জাফরের সাথে তুলনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা দেশ এবং দেশের মানুষের সাথে বেইমানি করে তাদের পরিণতি ভয়াবহ হয়। গণহত্যা দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ তারই প্রমাণ। বগুড়ার শহীদ খোকন পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সেবামূলক ও মানবিক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনা স্বার্থপরের মতো নিজের ও পরিবারের কথা ভেবে দেশের জনগণ এবং দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে বোনকে নিয়ে পালিয়ে গেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। যারা তার জন্য মানুষের উপর অত্যাচার করলো, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সব ফেলে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা। এরাই হয়, এইটাই হয়। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে, যারা শিশুর রক্ত পান করে, কিশোরের রক্ত পান করে, তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন এদের নিয়ে পালিয়ে যায়। শেখ হাসিনার ফাঁসি বাংলার মাটিতে কার্যকর হলে জুলাই আন্দোলনে নিহতদের আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মীর শরফত আলী সোপো। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা দাবি লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই মন্তব্য করেন। সকালে বেসগাঁও, হোগলাগাঁও, কুটুটিয়া বাজার, তন্তর, নওপাড়া, কুসু, সিংপাড়া ও বীরতারা এলাকায় লিফলেট বিতরণ করেন মীর শরফত আলী সোপু। এ সময় তিনি বলেন, দেশের মানুষ এখন ন্যায় বিচার প্রত্যাশা করছে। বিদেশে আশ্রয় নিয়ে কেউ অপরাধের দায় এড়াতে পারবে না। নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে আবারও
5টি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। সকালে নারায়ণগঞ্জ সদরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশ নির্যাতনের একটি মামলা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আক্তার মনির আদালতে ফতুল্লার 4টি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে আইবির অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান যে 5টি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। কোনো মামলায় সাবেক মেয়র আইবির নাম নেই। তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে এআই মামলাগুলো সাজানো হয়েছে। গত 9 মে আইবিকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে আনিত 5টি মামলায় হাইকোর্ট জামিন দিলেও পরবর্তীতে জামিন স্থগিত করা হয়। সেলিনা হায়াত আইবি বর্তমানে কাশিমপুর কারাগারে আটক রয়েছেন। যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াত ইসলামীর হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুন্দরী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে স্থানীয় বাজারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর যশোর 4 আসনের প্রার্থী ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। এ সময় তিনি বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবারই দেশ। ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। জামায়াত ইসলামী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, সম্মান ও অধিকার রক্ষায় তাদের পাশে ছিল ও ভবিষ্যতেও থাকবে বলে জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদেক রিয়া চৌধুরী গণসংযোগে অংশ নিয়ে এলাকাবাসীর প্রতি উন্নয়ন ও শান্তি প্রতিশ্রুতি দিয়েছেন। বিরল উপজেলা ধর্মপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ চলাকালে তিনি এই প্রতিশ্রুতি দেন। বিরল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকির সহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাদেক রিয়া চৌধুরীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নারী পুরুষ বিএনপিতে যোগ দেন। সাতক্ষীরা 2 আসনে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদ এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। দুপুরে সাতক্ষীরা শহরের মিল বাজারের মোড় থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা মোড়ে গিয়ে সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ চলে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম ও সাবেক সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী সহ অন্যান্য নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। অকারণে শ্রমিক ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও শ্রমিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে ডিসি অফিস ঘেরাও করে নীলফামারীর উত্তরা ইপিজেটের সোনি কারখানার শ্রমিকরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকশো শ্রমিক অবস্থান নেন। পরে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে তার কাছে একটি স্মারকলিপি দেন তারা। দাবি আদায়ে গত 3 দিন থেকে কারখানা গেটে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিক কারখানা শ্রমিকরা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে বিলম্বিত করতে পায়তারা করছে। অনতিবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ দেওয়ারও দাবি জানান তারা। অন্যথায় প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। জয়পুরহাটে অযত্ন অবহেলায় জরাজীর্ণ পড়ে আছে প্রান্তিক কৃষকদের সেবাদানকারী প্রতিষ্ঠান ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো। সংস্কারের অভাবে পরিত্যক্ত ভবনগুলো পরিণত হয়েছে ভুতুড়ে বাড়ি। অনেক কেন্দ্রে চলে মাদক সেবাদের আড্ডা। এতে কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব।
80 দশকে প্রান্তিক কৃষকদের কৃষি সেবা দিতে জয়পুরহাটের 32টি ইউনিয়নে নির্মাণ করা হয় ইউনিয়ন কৃষি সম্প্রসারণ কেন্দ্র এবং কৃষি তথ্য সেবা ও পরামর্শ প্রদান কেন্দ্র। কেন্দ্রগুলোতে প্রথম দিকে স্থানীয় কৃষকরা বীজ, সার ও কৃষিপণ্য সংরক্ষণ করা সহ কৃষি বিভাগের কাছ থেকে কৃষিপণ্য উৎপাদনে নানা পরামর্শ পেতেন, কিন্তু কালের বিবর্তনে ভবনগুলো সংস্কারের অভাবে এখন পরিত্যক্ত। এই অফিসটা ময়লার ভাগার হয়ে আছে, এখানে একবারে পরিত্যক্ত অবস্থায়, এখানে নিশা পান অনেকেই করে এবং আশেপাশে দুর্গন্ধ ছড়ায়। কোটি কোটি টাকা খরচ করে সরকারি প্রতিষ্ঠানটা করেছে, যে কোনো উন্নয়ন নাই। এতে বর্ষার সময় তো এই দিক দিয়ে যাওয়াই যায় না, বাচ্চাকে স্কুলে পৌঁছানোই যায় না, 4-5 দিন স্কুল বন্ধ রাখতে হয়। এটার পরিষ্কার হোক, তারা আসে বসুক, আমাদের পরামর্শ দেখ। তো আমরা এটার খুব ভালোভাবে সংস্কার চাই এবং অফিসাররা এখানে আসে বসুক, আমরা এটা দেখতে চাই। বরাদ্দ পেলে কেন্দ্রগুলো সংস্কার করার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। যদি প্রয়োজনীয় ফান্ড সাপ্লাই পাওয়া যায় তাহলে আমরা এগুলোতে মেরামত করব। এতে কৃষক ভাইরা মানে এসও সাহেবরা সেখানে থাকতে পারবে, বীজ সার রাখা যাবে এবং সেই সাথে এবং কৃষক ভাইরা শারীরিকভাবে এতে উপকৃত হবে। কৃষি সেবা নিশ্চিত করতে কেন্দ্রগুলো দ্রুত সংস্কার করে চালুর দাবি কৃষক ও স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জে পদোন্নতির দাবিতে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি শুরু করেছেন সরকারি কলেজের প্রভাষক পদমর্যাদার শিক্ষকরা। সকালে নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনার চত্বরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদ এর ব্যানারে নবাবগঞ্জ সরকারি কলেজ, নবাবগঞ্জ মহিলা সরকারি কলেজ ও আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রভাষকরা এই কর্মসূচিতে অংশ নেন। শিক্ষকরা জানান, দীর্ঘ 12 থেকে 13 বছর ধরে তাদের পদোন্নতি আটকে রয়েছে। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সহ শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বারবার যোগাযোগ করলেও পদোন্নতির বিষয়ে কোনো সাড়া না পাওয়ায় তারা এই কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। এদিকে 32 থেকে 37 ব্যাচের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতি বঞ্চিত সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারির দাবিতে মেহেরপুরে ক্লাস বর্জন করেছে সরকারি কলেজের প্রভাষকরা। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন সরকারি কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যাপকরা। এ সময় আন্দোলনকারীরা জানান, সকল যোগ্যতা অর্জন করা সত্ত্বেও দীর্ঘ 13 বছর ধরে তারা কোনো পদোন্নতি পাননি। রাজশাহীর ঐতিহ্যবাহী কাদিরগঞ্জ স্পোর্টিং ক্লাবের সম্পত্তি ষড়যন্ত্রমূলকভাবে গোপনে বিক্রি করার অপচেষ্টার প্রতিবাদে এবং ক্লাবে অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর 11 ও 13 নম্বর এলাকাবাসীর পক্ষ থেকে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকে ক্লাবটি খেলাধুলার উন্নয়নে কোনো কাজে আসেনি। সেখানে জুয়া, মাদকসহ অসামাজিক কার্যকলাপ চালানো হয়েছে। তাই এলাকাবাসীর দাবি, ক্লাবটি সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হোক। সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2025 বাতিল করে 2009 সালে নীতিমালা পুনরায় কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন BFA ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট। দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে BFA নেতারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন BFA ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সভাপতি জালাল উদ্দিন, সংগঠনের জেলা ইউনিটের সহসভাপতি শহীদ মিয়া, সহসভাপতি জাফর হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বকুল সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ বন্ধ করে স্থানীয় জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটি CBA নেতা কর্মীরা। দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরের স্মারকলিপি দেন তারা। ভৈরবে রোববার আমনের ক্ষেতে ডেট পার্চিং পদ্ধতি ব্যবহার করে সুফল পাচ্ছেন কৃষকরা। পুঁতে রাখা বাঁশের কাঞ্চি ও গাছের ডালে বিভিন্ন প্রজাতির পাখি বসে ধান ক্ষেতের পোকামাকড় খাচ্ছে। কীটনাশক ব্যবহার না করেই অল্প খরচে এই পদ্ধতিতে নিধন হচ্ছে ধানের ক্ষতিকারক পোকা।
তাই কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে ডেট পার্চিং পদ্ধতি। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। নানা প্রজাতির পোকার আক্রমণে প্রতি বছর ধান গাছের ব্যাপক ক্ষতি হয়। তাই ভৈরবে আমন ধান ক্ষেতের পোকা দমনে এবার ডেট পার্সিং পদ্ধতি ব্যবহার করেছেন কৃষকরা। কৃষি বিভাগের পরামর্শে ধানের চারা লাগানোর সময়ই ক্ষেতে ডেট পার্সিং পদ্ধতির ব্যবস্থা করেছেন তারা। ফলে এখন পার্সিং পদ্ধতি পোকা দমন করে সুফল পাচ্ছেন কৃষকরা। কোনো প্রকার বালাইনাশক ব্যবহার না করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আর্থিক ক্ষতি থেকে রেহাই মিলছে কৃষকদের। জমির মাঝে রিংলাকে খুঁটি গুপে দিছি, এটা পাখি আয় পাখি সকালে বিকালে বইতাছে, টুকায় খাই দিতেছে, আর কীটনাশক লাগে না। আমরা আগে কীটনাশক দিতাম, এখন আমরা দিই না, নতুন পদ্ধতি পাইছি, ডালা কুপা দিছি, আমরা অনেক উপকারী পাই, আমরা জমির অনেক ভালো ফসল হয়। কৃষকরা তাদের আমন ধান ক্ষেতের বিভিন্ন স্থানে বাঁশের কাঞ্চি ও গাছের ডাল পুঁতে দিয়েছেন। এসব বাঁশের কাঞ্চি ও গাছের ডালে নানা ধরনের পাখি বসে ক্ষতিকর পোকা খেয়ে ফেলছে এবং পাখি ওই পার্সিংয়ে বসে ক্ষণিক সময়ের বিশ্রামও নিচ্ছে। এভাবে কীটনাশক ছাড়াই পোকার আক্রমণ থেকে ধান গাছ রক্ষা পাচ্ছে বলে জানান কৃষকরা। পোকাগুলো করে কি ধানের হিজা গিয়া গুড়িত গিয়া কাটতে দেয়, পরে হিজাগুলা মরে যায়। ওখানে জানতে পারলাম যে পাখি এই জানগার মাঝে বসলে পোকামাকড় খায়ালা। জিংলা কুপটা দিলে যে এইরকম উপকার হয়, এখন কৃষি অফিসারের পরামর্শ আমরা জিংলা কুপটা দিই জমিতে, এখন পোকামাকড় জমি সব খায়ালা পাখিরা অনেক আমরা লাভবান। কৃষকদের কাছে পোকা দমনের পার্সিং পদ্ধতি ব্যবহার দিন দিন ব্যাপক সাড়া ফেলেছে। এটা পরিবেশ বান্ধব এবং ব্যবহারের জমিতে এর মাধ্যমে ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমবে বলে আশা কৃষি বিভাগের। কীটনাশক ছাড়া আমরা যদি পার্চিং এর মাধ্যমে করি তাহলে সে একটা মাজরা পোকা থেকে প্রায় 200 থেকে 250 মত খুব মানে এটা টাকা বা কম খরচে সেটা করা যায় এবং সেটা অবশ্যই পরিবেশ বান্ধব। চলতি মৌসুমে ভৈরব উপজেলায় ৯,৫৬০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।